একটা বিষয় আশা করি অধিকাংশ মানুষ একমত হবেন। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে নানান অভাব অভিযোগ, একটার পর একটা নানান ধরনের সমস্যা আমাদের লেগেই থাকে। রাজনীতিতেও তেমনি, ঘটনার পট পরিবর্তন, বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপান উতর, নানান রকম দৃশ্যপটের পরিবর্তন, এই সমস্ত চলতেই থাকে। সরকার আসে, সরকার যায়, নতুন রাজনৈতিক নেতার উৎপত্তি হয়, পুরনো রাজনৈতিক নেতা ভোটে হেরে যায়, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতেই থাকে। কিন্তু একটা বিষয়, এটা কি একমত হবেন যে আমরা এই পশ্চিমবঙ্গবাসী সবাই সুন্দরভাবে নিজের ভোটটা নিজে দিতে চাই, আনন্দের সাথে দিতে চাই, গর্বের সঙ্গে দিতে চাই, অধিকার বোধের সঙ্গে দিতে চাই। আজকে এই বিষয়ে নিয়ে, তার সাথে এই মুহূর্তের রাজ্যের কি পরিস্থিতি এবং আগামী ভোটে কি হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, একটু পিছন দিকে চলে যাই। যদি যারা ওই আগের দিন বলছিলাম, আগের একটা এপিসোডে, যারা আমরা এই 70-এর দশকের প্রথম দিকে আমাদের যাদের জন্ম, এই ধরনের বয়স যাদের, তারা বহু ধরনের একটা সন্ধিক্ষণ বলা যায়, একটা সন্ধিক্ষণের মানুষ আমরা। যুগ সন্ধিক্ষণগুলো অনেকগুলো দেখলাম। কাঠের রেডিও থেকে শুরু করে আজকে আমরা স্মার্টফোনটাও দেখছি। তাই এর মাঝখানে ভারতবর্ষের চলমান রাজনীতির বহু বড় বড় উত্থান পতন যারা দেখতে চেয়েছেন, যারা মনে রাখতে চেয়েছেন, আমরা তার সাক্ষী এবং মনে রেখেছি। কাজেই এখন যখন কোনো ঘটনা ঘটে, তার মধ্যে যেমন আমরা অনেক অমিল খুঁজে পাই, তেমনি আবার অনেক কিছু মিলও খুঁজে পাই। তার জন্যে বিরাট বড় রাজনৈতিক দার্শনিক, পণ্ডিত ইত্যাদি না হলেও চলে। তার কারণ আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটি মাঠে কাদা জল মেখে, হাল লাঙল নিয়ে, কাস্তে নিয়ে যে মানুষগুলি আমরা চাষ করি, যারা আমরা দৈনন্দিন রিক্সা চালাই, যারা আমরা ভ্যান্ডারে যাতায়াত করি, যারা আমরা অফিসে ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করি ইত্যাদি, সারা দৈনন্দিন জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা করি, আমরাও বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী একটি নির্দিষ্ট কোনো সেকশন, একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ একটি মানুষের গোষ্ঠী, এটা আমরা বিশ্বাস করি না। কারণ প্রত্যেকটি মানুষেরই বুদ্ধি আছে, প্রত্যেকটি মানুষই বুদ্ধি নিয়ে তার মত দান করে, ভোট দেয়, সামাজিক সিদ্ধান্ত নেয়, প্রচুর বড় বড় আদর্শ এবং উপকারিতার কাজ করে সমাজে, এবং সমাজ পরিবর্তনে, সমাজের বিভিন্ন উপকারে তারা লেগে থাকেন। অখ্যাত, অনামী, হয়তো তাদের নাম সব সময় সামনে আসে না, তার কারণ হয়তো সবাই সিনেমা আর্টিস্ট নন। আমাদের এই সমাজে সবাই হয়তো অতটা বেশি প্রচারের আলোয় আসতে পারেন না, আর গ্রামে, গ্রামাঞ্চলে, প্রত্যন্ত জায়গায় থাকার কারণে প্রচারের আলো তাদের ওপর হয়তো কম পড়ে, কিন্তু তারাও বুদ্ধিজীবী। কেন এই প্রসঙ্গটা প্রথমে বলে নিলাম, তার অংশটা একদম শেষে গিয়ে বলবো। তার আগে বলি যে আমরা এই যে সাধারণ মানুষজন, খেটে খাওয়া মানুষজন, এই সাধারণ খেটে খাওয়া মানুষজন একটা জিনিস বুঝি, যে আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে চাই। কিন্তু বিগত বছরের পর বছর ধরে, সেই বাম আমল থেকে শুরু করে আজ পর্যন্ত, একটা ভোট আমরা শান্তিতে দিতে পারি না। সে যে রাজনৈতিক দল যখন আসে, সেই ভেবে নেয় ও ভোট কেন্দ্রগুলো সব আমাদের, এবং যে কোনো সাধারণ মানুষ যদি তার বিরুদ্ধ মতামত দিতে যায়, সে ভয়ে সিঁটিয়ে থাকে, এবং এমন এমন বাতাবরণ তৈরি করা হয় যাতে করে মানুষ ঘর থেকে বেরোতেই ভয় পায়। এরকম ঘটনার পর ঘটনা ঘটে চলেছে। পৌরসভা ইলেকশন, লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, উপনির্বাচন, যা ঘটে ঘটুক না কেন, হয় কোনো মানুষ মারা যাবে, অনেক মানুষ মারা যাবে, নয়তো আহত হবে, ভাঙচুর হবে, তছনছ হবে, হুমকি হবে, সব হবে। কিন্তু এই প্রসঙ্গগুলো তুললাম এই কারণে যে আমাদের দেশে একটি সংস্থা আছে,
তার নাম নির্বাচন কমিশন। আগামী দিনে নাম করব অনেক জ্ঞানীগুণী মানুষের, চেষ্টাও করব তাদের সঙ্গে আলাপচারিতার। কিন্তু আমাদের মানে একদম কলেজ পিরিয়ড পরে যে অংশটা, সেই সময়ে 90-এর দশক, সেই 90-এর দশকের একটা উজ্জ্বল নাম, তার নাম হচ্ছে টি.এন. সেশন, যিনি মুখ্য নির্বাচন কমিশনার হয়েছিলেন সেন্ট্রাল সিইসি যাকে বলা হয়, দিল্লি কেন্দ্রীয় নির্বাচন যে নির্বাচন কমিশন, তার প্রধান হয়েছিলেন। তার আগে পর্যন্ত আমাদের বাপ কাকাদের মুখেই শোনা যে নির্বাচন কমিশন নামে যে একটা বস্তু আছে, আমাদের দেশের মানুষ অতটা বুঝত না, নির্বাচন আসতো হয়ে যেত এরকম। কিন্তু টি.এন. সেশন আসার পরে সেটা আমাদেরও মনে আছে যথেষ্ট ভালো করে। 1990 সালে তিনি কর্মভার গ্রহণ করেন ডিসেম্বর মাসে, এবং 1996 সাল পর্যন্ত 6টি বছর তিনি তার পদে ছিলেন, এবং একের পর এক যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে দেশের মানুষের মধ্যে প্রচন্ড জনপ্রিয় একজন মানুষ হয়ে উঠেছিলেন। ঠিক তেমনি বহু রাজনৈতিক দলের কাছে তিনি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন, চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিলেন। এমন এমন রাজনৈতিক রিফর্ম তিনি করেছিলেন, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ভোটার আইডি কার্ড। তার মধ্যে অন্যতম হচ্ছে ইলেকটোরাল রোল, তার পরিমার্জন পরিশোধন করা, একটি নির্দিষ্ট যে ভোটার তালিকা লিস্ট সেটা যাতে থাকে তার ব্যবস্থা করা। তার মধ্যে পরে হচ্ছে যে আদর্শ নির্বাচন আচরণ বিধি, ভোটের আগে সেটা একটা বস্তু, সেটা মেনে চলতে হয়। তার আগে মানুষ বুঝতোই না। এই টি.এন. সেশন সেই কাজগুলো করে দেখিয়েছিলেন যে আদর্শ নির্বাচন যে আচরণ বিধি, মডেল কোড অফ কন্ডাক্ট, সেটা মেনে চলতে হবে সব রাজনৈতিক দলকে। টি.এন. সেশন মনে করালেন যে ওই সময়কালের মধ্যে নির্বাচন কমিশন যেটা বলবে সেটাই শেষ কথা, এবং সেখানে এবং যে এই যে রাজনৈতিক যে ব্যানার পোস্টার, প্রচুর পরিমাণে ব্যানার পোস্টারের খরচা, সেক্ষেত্রেও টি.এন. সেশনের বড় ভূমিকা ছিল। সেই ব্যয় কমানোর জন্য ব্যানার পোস্টারগুলো টাঙানোর পরে সেগুলো যাতে আবার পরিষ্কার করে দেওয়া হয়, আর সেই যে টাঙিয়েছে তাকে দিয়েই যেন পরিষ্কার করানো হয়, এরকম বহু পদক্ষেপ টি.এন. সেশন নিয়েছিলেন। যারা জানেন তারা অবশ্যই তাদের এগুলো মনে পড়বে। কিন্তু আমি এই কথাগুলো কেন তুললাম? এই কথাগুলো মনে তুললাম এই কারণে যে এর সাথে একটি নাম ভীষণভাবে জড়িত, এবং তার করা একটা বিখ্যাত দিন, আন্দোলনের দিন, সেটা এই মুহূর্তে ভীষণ আলোচিত, এবং সেই ব্যক্তি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায়, এবং তিনি মুখ্যমন্ত্রী। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বললাম? 1993 সালের 21শে জুলাই আন্দোলনটা, রাইটার্স বিল্ডিং মুখী যে আন্দোলন, রাইটার্স বিল্ডিং অভিযান, সেটি কি নিয়েছিল, ইস্যুটা কি নিয়েছিল? গুগল করুন জানতে পারবেন, গুগলে টাইপ করুন জানতে পারবেন, একদম প্রথম পাতায় চলে আসবে। সেটা ছিল এই ভোটার কার্ডকে যাতে ভোটে বাধ্যতামূলক করা হয়, তার জন্য ফটো আইডেন্টিটি কার্ড দিয়ে যেন ভোট হয়। এবং তার মূল যদি একটা সব সরিয়ে দিয়ে একটা মোটামুটি কথা ধরেন, সেটা কি, যে যাতে সিপিআইএম বা বামফ্রন্ট ভোট লুট করতে না পারে, ছাপ্পা ভোট না দিতে পারে, তার ব্যবস্থা করা। যদি ভোটার আইডেন্টিটি কার্ড, প্রত্যেকের হাতে ফটো আইডেন্টিটি কার্ড থাকে, তাহলে সিপিআইএম বা বামফ্রন্ট ভোট লুট করতে পারবে না। এবং ভোটার তালিকা যারা ভোট দেবে সেটির শুদ্ধিকরণ, এবং এই নিয়ে তিনি একের পর এক আন্দোলন করেছেন তখন, এবং তখন এই আন্দোলন করেছেন এই বামফ্রন্টের বিরুদ্ধে, যে তাতে যে বাইরের দেশের নাগরিক, উদ্বাস্তু, এই সমস্ত ভোটার তালিকায় ঢুকে না যায়, দেশের নাগরিকই যেন ভোট দেয়। সেই আন্দোলন এই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন।
লোকসভায় করেছেন। লোকসভায় প্রতিবাদ করতে গিয়ে তিনি যে ভোটার তালিকা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, ছিঁড়ে ছড়িয়ে দিয়েছিলেন স্পিকারের সামনে। এরকম বহু আন্দোলন আছে, কিন্তু সেই আন্দোলনগুলোকে বলতে হবে। আমি এখনো বলি যে সেই আন্দোলনটা ঠিক আছে, কারণ ভোটার তালিকা ম্যান্ডেটরি হওয়াটা উচিত প্রত্যেকের, এবং সেইটা পরবর্তীকালে ভোটার তালিকার সাথে সাথে আরো বেশ কিছু ডকুমেন্ট, তার সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা হলো, যাতে ছবি আছে। এখন সেটা আরো অনেক অনেক কার্ড, নথি তার সাথে যুক্ত হয়েছে, সেটা পরের বিষয়। কিন্তু এই পুরো নির্বাচনটা কন্ডাক্ট করছিল তখন কে? টিএন সেশনের নিয়ন্ত্রণাধীন ইলেকশন কমিশন। আর এই যাতে ভোটার কার্ড ম্যান্ডেটরি হয়, যার ফলবশত 21শে জুলাইয়ের অত বড় আন্দোলন, এবং সেখানে পরবর্তীকালে আমরা জানি যে সেখানে কি ঘটনা ঘটেছিল, এবং সেইটা পরবর্তীকালে যে আমাদের যে ইলেকশনগুলো, সেই ইলেকশনগুলোতে ভোটার আইডি কার্ড দিয়ে ভোটটা হয়, ঠিক কথা। তাহলে ভোটার তালিকা যাতে শুদ্ধ হয়, প্রতিটি ভালো মানুষ, মানে ভালো মিন্স মানে যে আর কি বলবো, ভাষাটা ভুল হচ্ছে আমার, যে অরিজিনাল যে নাগরিক, তথ্য সমৃদ্ধ যে নাগরিক ভারতের, সেই যাতে ভোট দেয়, সেটাই তাহলে আমাদের সকলের কাম্য। তাহলে তাই যদি হয়, তাহলে এই মুহূর্তে যে এসআইআর চলছে, সেই এসআইআর নিয়ে এত এত আন্দোলনের কি প্রয়োজন আছে? আর নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন সেই সময় টিএন সেশন করে দেখিয়েছিলেন যে নির্বাচন করা কাকে বলে নির্বাচন কমিশনের। আর ওই যে বলছিলাম না, যে অতীত অভিজ্ঞতা থেকে বলছি, যে এরকম বহু মানে রাজনৈতিক বিশ্লেষক, প্রফেসর, অ্যাডভোকেট, এরকম তৎকালীন সময়েরই বহুবার শুনেছি, আমাকে বলেছে, বা আমাদের তৎকালীন ছাত্র সমাজকে, যে জানিস ইলেকশন কমিশনের কাছে যা পাওয়ার আছে দেওয়া সংবিধানে, তাতে যদি সেই ইলেকশন কমিশন তার পাওয়ারের 10 to 20% ঠিকভাবে প্রয়োগ করে, তাহলে ওই ভোটের ওই সময়কালের মধ্যে না কারোর গাছের পাতা নাড়ানোর ক্ষমতা থাকে না, হম্বিতম্বিত দূরের কথা। আর আমরা বরাবর দেখি এটা, যে ভোট আসে এবং ভোটের সাথে সাথে আরো অনেক কিছু চলে আসে। ওই একটু আগে যেটা বলছিলাম, ভোট মানে একটা আতঙ্ক মানুষের কাছে। এবার সেই জায়গাটা থেকে বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়। তার কারণ সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আজকে একটা কোন রাজ্যে দেখাতে পারবেন না যে ভোটের দিন মিনিমাম অশান্তি হয়। এবং আমাদের মানে ছাত্রাবস্থায় আমরা কি দেখতাম, ভোট মানে বিহারে একটা বিরাট গন্ডগোল, ভোট মানে বিহারে গন্ডগোল। আজকে বিহারে ভোট হয়ে যায়, কেউ জানতেও পারে না, নিঃশব্দ, একটা ছিটে কারোর কোথাও কোনো রক্তপাত হয় না। তাহলে চতুর্দিক ঠিক হচ্ছে। কেন ঠিক হচ্ছে? তার কারণ হচ্ছে সব জায়গাতে যুব সমাজের হাতে কর্ম আছে, আর আমাদের এখানে জীবিকা মানেই হচ্ছে রাজনীতি, আর কোনো কর্ম বলতে কিছু নেই, সব তো শেষ। তাহলে জীবিকা মানে হচ্ছে যদি রাজনীতি হয়, তাহলে কোন একজন রাজনৈতিক নেতার পার্টি অফিসে যদি একখানা চেয়ারে গিয়ে কোনো রকম বসার সুযোগ পাওয়া যায়, তাহলে সেইটাই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরি পাওয়ার সমতুল। এবং তার ফলবশত মরিয়া চেষ্টা ভোটের দিন। ভোট মানে হচ্ছে জীবন বাজি রেখে যা খুশি তাই করতে হবে, তার কারণ অন্য কর্ম তো আর নেই, আর অন্যান্য জায়গায় কর্ম আছে। তাই ভোটটা ঠিক টাইম মতো দিয়ে আসলেই হবে বাপু, অত ভোট নিয়ে অত মাথা ঘামানোর সময় নেই। সেটা বিজেপি শাসিত রাজ্য হোক, সেটা বিজেপি অশাসিত রাজ্য হোক, সেটা তামিলনাড়ু হোক অথবা সেটা আসাম হোক, সেটা উত্তরপ্রদেশ হোক অথবা সেটা কর্ণাটক হোক, যে কোনো জায়গায় আপনি যান চিত্র একই। এমনকি ভোটে বিজেপি জিতে থাকা একটি কোনো রাজ্য, সেখানেও দেখুন রিসেন্ট টাইমে অনেক ভোট হয়েছে অনেকগুলো রাজ্যে, যেখানে জিতে থাকা বিজেপি অনেক জায়গায় হেরে গেছে। কোথায় কোনো অশান্তি হয়েছে, অথবা ক্ষমতার পালাবদল ঘটেছে, পাঞ্জাবে হয়েছে, হরিয়ানাতে হয়েছে,
এমনকি এই রিসেন্ট লোকসভাতে উত্তরপ্রদেশে, স্বয়ং উত্তরপ্রদেশ নিয়ে যারা এত এত চিৎকার চেঁচামেচি করে, সেই উত্তরপ্রদেশে এই লোকসভাতে বিজেপি বহু কেন্দ্রেই হেরেছে লোকসভার ভোটে। কই সেই নিয়ে তো কোনো রকম গন্ডগোল, মারামারি, কোনো রকম মৃত্যুর খবর এগুলো পাওয়া গেছে? যাই। গন্ডগোলটা শুধু এই রাজ্যে, তার কারণ এই রাজ্যে কর্ম নেই, এই রাজ্যে শিক্ষা নেই, কর্ম নেই। কর্ম মানেই হচ্ছে রাজনীতি করো, সকাল থেকে কোনো না কোনো রাজনৈতিক নেতাকে ধরো, অথবা নিজে কোনো রাজনৈতিক নেতা হয়ে ওঠার চেষ্টা করো, এছাড়া তো জীবনে আর বাঁচার রাস্তাই নেই। অথবা কি করো ভাই, পারিযায়ী শ্রমিক হয়ে যাও। আজকে টোটো চালানো থেকে শুরু করে রাস্তায় যদি কোনো একটা সবজি বিক্রি করতে হয়, তাহলে সেখানেও কোথায় আগে নিজেকে যোগাযোগ করে রাখতে হবে, কোনো না কোনো একজন রাজনৈতিক নেতার কাছে। কোনো রাজনীতিময় আমাদের এই বঙ্গ হয়ে গেছে, এছাড়া অন্য কিছু চিন্তা করার জায়গায়। ফলত ওই রাজনীতি থেকেই করে খেতে হবে, রাজনীতিটা থেকেই উপার্জন হবে, সংসার চলবে, আরো আরো ভবিষ্যতের যা কিছু গোছানোর ব্যবস্থা তাই করতে হবে, উপায় নেই, কি করব ভাই। তাহলে তার সাথে সাথে পিছু পিছু এসে যাবে এই অশান্তিগুলো। তার কারণ সেখানে মরিয়া হয়ে ওঠার জায়গা, যে ভোটে হেরে গেলে তাহলে তো আমার হয়ে গেল, তাহলে জমানা পাল্টে গেলে, বা আমার এখানে যদি আমি আমার দল বা আমার নেতা হেরে যায় তাহলে আমার কি হবে। এই যে জায়গাটা, এটা মূলত কর্মসংস্থান নেই, জীবিকা নেই, তার ফলবশত বলে মনে হয়েছে। এবং তার সাথে সাথে শিক্ষারও প্রচন্ড পরিমাণে অভাব, শিক্ষা লেখাপড়ার জায়গাটা উঠেই গেছে প্রায়। এবার প্রসঙ্গ, লাস্ট প্রসঙ্গ যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে এবারে কিন্তু ভোটের প্রেক্ষিত একটু আলাদা। কেন আলাদা? তার কারণ নির্বাচন কমিশন এবারে পশ্চিমবঙ্গে এসআইআর প্রসেসটা শুরু করেছে এই ডিসেম্বর, নভেম্বরের শেষ ডিসেম্বরের ওই জায়গা থেকে। এবং এসআইআর প্রসেস কমপ্লিট করতে করতে তারা এই এখন যেটা শোনা যাচ্ছে, ডেট এক্সটেন্ড হয়ে, মানে ভোটার তালিকা প্রকাশের ডেট যেটা 14 ছিল সেটা 7 দিন এক্সটেন্ড হয়েছে, মূল তালিকা প্রকাশ হয়তো সম্ভবত 27-28 এরকম তারিখে হতে পারে বলে অনুমান বা সূত্রের খবর। এবং এটাও শোনা যাচ্ছে যে মার্চের দিকে ভোটটা অ্যানাউন্স হয়ে যাবে এবং এপ্রিলে ইলেকশন হয়ে যাবে, সেটা 1 দফা বা 2 দফায় হতে পারে বলে আমাদের কাছে সূত্রের খবর। কিন্তু তফাৎটা কেন? তফাৎটা এই জন্যে, নির্বাচন কমিশন কিন্তু এইবার এই পুরো 2-3-4 মাস যাবৎ পশ্চিমবঙ্গের পুরো অ্যাডমিনিস্ট্রেশনটার সাথে জড়িত থাকছে, যেটা ইতিপূর্বে এমনকি বাম আমলেও, যদি বছর 30 পিছিয়ে যান আপনারা, সে তখনও কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। এটা নজিরবিহীন পরিস্থিতি। 3 থেকে 4 মাস ভোট যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে, নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গের গলায় মালা হয়ে থাকলোই থাকলো, এবং চাইলেও তাকে সরানো যাবে না, যতই খারাপ লাগুক না কেন। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের আশাটা ওই জায়গা থেকে বাড়ছে, ওই জায়গা থেকেই মানুষ আশা করছে যে এবার কি তাহলে একটু নিরাপদে ভোট দিতে পারবো, আমার নিজের মতটা নিজে প্রকাশ করতে পারবো। কারণ নির্বাচন কমিশন নিজস্ব কোনো কর্মী থাকে না, তারা রাজ্য সরকারের কর্মীকে কাজে লাগিয়েই পুরো প্রসেসটা, এই যেমন এসআইআর প্রসেস, তেমনি আগামীতেও ভোটটাকেও তারা পরিচালনা করে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এসআইআর নিয়ে, কোন অফিসার কি ধরনের কাজ করলো, কোথায় কোথায় গন্ডগোল হলো, কোথায় কোথায় কোন কোন জায়গা বেশি সেন্সিটিভ, সেই আইডিয়াটা এর আগে নির্বাচন কমিশনের কাছে প্রিভিয়াস ভোট ডেটা থেকে তুলতে হতো, এবং তাদের কাছে অবশ্যই বিভিন্ন রকম ইন্টেলিজেন্স সংস্থার রিপোর্ট থাকতো। কিন্তু এবারে তারা বলা যায় যে বাড়ির উঠোনে চৌকি পেতে বসে আছে, তারা পুরো বাড়ির উঠোনটা চারপাশটাই দেখতে পাচ্ছে। কারণ এই মুহূর্তে প্রায় পুরো নিয়ন্ত্রক ক্ষমতাটা আস্তে আস্তে নির্বাচন কমিশনের হাতেই চলে যাচ্ছে প্রশাসনের। আগামী দিনে যেই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হবে সেটা পুরোটাই তার হাতে চলে যাবে। এবং সুপ্রিম কোর্ট রিসেন্ট রায়তে এসে বলেছে, তার যেটুকু বুঝিয়ে দিয়েছে রায়তে, তোমার হাতে তো ক্ষমতা দেওয়াই আছে, তুমি ব্যবহার করো।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অতীতে সেই ক্ষমতাগুলো নির্বাচন কমিশন ব্যবহার করতো না। শুধু কয়েকটা শোকজ, একটু হুমকি, একটু ভর্ৎসনা এই করেই ছেড়ে দিত। ভোটের মনে লুট হয়ে যেত। লুটেরা যে লুট করা ভোটে যে জেতা ক্যান্ডিডেট, সে বিশাল বড় চাঁদের মতো হাসি মুখ নিয়ে গাঁদা ফুলের মালা নিয়ে নাচতে নাচতে সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে যেত, তার তলায় নির্বাচন কমিশনের সই করা থাকতো। এবারও কি তাই ঘটবে? এবারে প্রেক্ষিত কিন্তু আলাদা। পুরো অ্যাডমিনিস্ট্রেশনের একদম রন্দে রন্দে, বিএলও মানে কি একদম নিচ লেভেল পর্যন্ত, সেটা যেমন ইলেকশন কমিশন দেখতে পেল, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ কারা, তাদের সাথেও নির্বাচন কমিশনের পরিচয় ঘটলো। কাজে একদম নিচ থেকে একদম উঁচু লেভেল পর্যন্ত, একদম সেক্রেটারিয়েট লেভেল পর্যন্ত এই নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবার কিন্তু বুঝে নিল যে কারা কোথায় কি বৃত্তান্ত, কিভাবে কে কোথায় আছে, কি করতে পারে। মনিটরিং এবারে অন্যান্য বারে অনুমান ভিত্তিক মনিটরিং এর তুলনায় এবারে একেবারে প্রত্যক্ষভাবে সেই মনিটরিংটা সম্ভব। এবং তার সাথে যদি একটু স্মরণ করাই, এই যে সেন্ট্রাল ফোর্স, প্যারামিলিটারি ফোর্স বা জনগণের মধ্যে কনফিডেন্স বিল্ড আপের যে প্রসেস, সেই দিকটাতে যদি নজর দেয় ইলেকশন কমিশন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় যেটা সেটা হচ্ছে কাউন্টিং, এই কাউন্টিংটাকে যদি আঁটোসাঁটো করতে পারে, একদম ঠিক ইভিএম ভোটের দিন এবং কাউন্টিং এর দিন একই থাকে এবং সেই ভোট গণনাটা ঠিক হয়, ঠিকভাবে হতে পারে, তারপর একজন সাধারণ জনগণ হিসেবে বলছি, অন্য কিছু চাই না, মানুষ মানুষের মতো ভোট দিক, তাতে যে ফল হবে সেটা তো ভবিষ্যৎ জানে। মানুষ যে ভোট দেবে সেই ভোটের ফলে তো সরকার তৈরি হবে, এবং সেটার আলটিমেটাম আজকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে 7 তারিখ, ওটাই আলটিমেট। কারণ 7ই জুনের মধ্যে কিন্তু অন্যান্য আরো আমাদের এই পশ্চিমবঙ্গের সাথে আরো 4টি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে একই সময়। সেগুলো কি? আসাম বিজেপি শাসিত রাজ্য, পুদুচেরি বিজেপি প্রাধান্য রাজ্য, কেরালা এবং তামিলনাড়ু। কেরালা সিপিএম বামফ্রন্ট পরিচালিত, এবং তামিলনাড়ু ডিএমকে স্টালিনের রাজ্য। এই টোটাল 5টা বিধানসভায় আগামী মার্চ এপ্রিলের কাছাকাছি ভোট হতে পারে, এবং আমরা দেখব যে জনগণ, এইটুকু এক্সপেক্ট করব যে জনগণ যেন তাদের নিজের রায়টা দিতে পারে। 5 বছর ধরে বিচার করে, কোর্ট ছেড়ে দিন, কোর্টের মতো বিচার করবে, জনগণ একদিন বিচার করবে ভোটের দিন ইভিএম মেশিনে। ওই বিচারটা, ওই রায়টা দান করবার ক্ষমতা এনশিওর করতে হবে নির্বাচন কমিশনকে। তার কারণ এবারের মতো নজিরবিহীন পরিস্থিতি অতীতে কোনোদিন কখনো ছিল না, এবং এত কিছু সুবিধা থাকবার পরে নির্বাচন কমিশনকে কঠোর হাতে সেই জায়গাগুলোকে, নিজের যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা প্রয়োগ করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের ভাষার এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। হয়তো একটু দীর্ঘায়িত হচ্ছে, তার কারণ পুরো বিষয়গুলোকে যদি সামনে উপস্থাপিত না করা যায়, অসম্পূর্ণ থেকে যায়, অসংলগ্ন মনে হয়। চেষ্টা করব এপিসোডের সময় কমাতে, দর্শকদের অনুরোধে। কিন্তু আপনারা চোখ সরাবেন না, আপনারা মানুষের ভাষায় থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, মত দিন, বিপক্ষ মত থাকতে পারে, সেগুলো উঠে আসুক, সেগুলো নিয়েও এপিসোড হবে। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে, সবার মনের কথা। মানুষের ভাষা, দেখবেন তলায় ট্যাগলাইন আছে, সবার মনের কথা। আর আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com, এটা ভিজিট করবেন। ডেলি হান্টে মানুষের ভাষা, ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা টাইপ করলে পেয়ে যাবেন। দেশ বিদেশের নানা খবরের জন্য চোখ রাখুন মানুষের ভাষায়। আর আগামী এপিসোডে আরো ইন্টারেস্টিং বিভিন্ন রকম খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার।